আইন নিজের হাতে তুলে নেওয়া যে একটি বড় ধরনের অপরাধ তা একটি সভ্য সমাজের প্রতিটি মানুষেরই জানা। পারুলকে শ্লীলতাহানি করে। কিন্তু অপরাধী যখন নিজের জন্মদাত্রী মায়ের সম্মান এবং সম্ভ্রম কেড়ে নেয়, তখন কয়টি সন্তানের পক্ষে সম্ভব আইনের দীর্ঘসূত্রিতার জন্য মাসের পর মাস অপেক্ষা করা? ঠিক এই চরম ক্ষোভ এবং মানসিক যন্ত্রণার জায়গা থেকেই এবার মায়ের উপর চলা এক পাশবিক আচরণের প্রতিশোধ নিতে অভাবনীয় এক পথ বেছে নিলেন 4 সন্তান। মায়ের অবর্ণনীয় লাঞ্ছনা এবং কান্নার প্রতিটি ফোঁটা এই সন্তানদের হৃদয়ে এমন এক ক্ষোভের দাবানল জ্বালিয়ে দিয়েছে, যেখানে মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় আইনের প্রতি যাবতীয় ধৈর্য। বাসার মালিক তাকে সতর্ক করে দেয় এবং জানিয়ে দেয় যে আপনাকে পরবর্তী মাস থেকে আর ভাড়া। দর্শক, ময়মনসিংহে ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ঘটনাটি আজ পুরো সমাজকে এক গভীর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এই ঘটনা এই এলাকায় এবার প্রথম না, বিগত কয়েক বছর আগে একটু অপরাধীর বিচার করতে গিয়ে সন্তানরা আজ নিজেরাই আইনের কাঠগড়ায়। কিন্তু এই চরম পরিণতির জন্য আসলে কে দায়ী? ঘটনার কেন্দ্রবিন্দু ময়মনসিংহ নগরীর আকুয়া 36 বাড়ি কলোনি এলাকা, যেখানে পারুল আক্তারের বাসায় মাসখানেক আগে ভাড়ায় ওঠে রাজীব আহমেদ রুবেল নামের একজন ব্যক্তি। ছিল তার গতিবিধি, চলাফেরা, এভরিথিং একটু সন্দেহজনক। বাজে ছেলেদের নিয়ে আড্ডা বসাতো, তারপর মাদক সেবন করত। এরকম অভিযোগের ভিত্তিতে 1 মাস খোঁজ নিয়ে জানা যায় ওই রুবেল কোনো সাধারণ ভাড়াটিয়া ছিলেন না। তার বিরুদ্ধে আগে থেকেই একাধিক মাদক মামলা সহ নানা ধরনের গুরুতর অভিযোগ ছিল এবং জানিয়ে দেয় যে আপনাকে পরবর্তী মাস থেকে আর ভাড়া দেওয়া হবে না। এরকম বিতান এক পর্যায়ে রুবেল বলতে চাচ্ছে যে ঠিক আছে, সে জোর করে অনেকটা থাকতে চাচ্ছে। এবং এই গতকালকে সকালে আনুমানিক 6টা থেকে 10টার মধ্যে ঘটনাটি সংঘটিত হয়। তো 6টার দিকে প্রথমে ভিকটিম রুবেল, সে বাড়ির মালিক পারুল, ওনার দরজায় মানে ওনার রুমের দরজায় লাথি মারে। তারপর জনি, তার ছেলে, তার দরজায় লাথি মারে। তাদের সকাল কিন্তু সমাজ বা বাড়িওয়ালা হয়তো ভাবতেও পারেনি যে এই অপরাধীকে আশ্রয় দেওয়ার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। গত শনিবার রুবেলের বিরুদ্ধে এক নারীর, অর্থাৎ ওই 4 সন্তানের মার চরম সম্মানহানির অভিযোগ ওঠে। মানে পারুলকে শ্লীলতাহানি করে, ভিকটিম শ্লীলতাহানি করে, তাকে মারধর করে। তারপর মানে তার বস্ত্র পরিধান, তাকে আঘাত করে। এরকম শ্লীলতাহানির এক পর্যায়ে তার ছেলে জনি, রকি, তারপর তার ছেলে মায়ের উপর এমন অমানবিক এবং পাশবিক আচরণ কোনো সন্তানের পক্ষেই মেনে নেওয়া সম্ভব ছিল না। লোকলজ্জা, সামাজিক অপমান এবং মায়ের ক্ষতবিক্ষত মানসিক অবস্থা দেখে 4 ছেলে চরম ক্ষোভে ফেটে পড়েন। তারা সিদ্ধান্ত নেন যে ব্যক্তি তাদের মায়ের সম্মান কেড়ে নিয়েছে তাকে তারা আইনের হাতে তুলে দিবেন না, বরং এই চরম অপমানের বিচার তারা নিজেরাই করবেন। সংবাদের ভিত্তিতে শহরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। এবং প্রাথমিকভাবে তারা বলেছে যে আমার মায়ের সাথে খুব খারাপ আচরণ করছে এবং শ্লীলতাহানি করছে। আমরা এই কারণে রোববার সকালে রুবেলের ঘরে ঢুকে ওই 4 ভাই তাকে চূড়ান্ত আঘাত করেন, যার ফলে ঘটনাস্থলেই রুবেলের জীবনের শেষ পরিণতি ঘটে। সে সময় বাড়ির বাইরে থাকা রুবেলের ভাই শুভর একটি মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেওয়া হয়। মুহূর্তের মাঝেই পুরো এলাকায় চরম আতঙ্ক এবং চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়। এই ঘটনাটি শোনার পর স্বাভাবিকভাবেই মানুষতাত্ত্বিক একটি বড় প্রশ্ন সামনে চলে আসে। কেন এই 4 ভাই পুলিশের কাছে না গিয়ে নিজেরাই এত বড় একটি অপরাধের সাথে জড়িয়ে পড়লেন? মনোবিজ্ঞান এবং অপরাধ বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় ভিজিল্যান্ট জাস্টিস, বা নিজের হাতে আইন তুলে নেওয়ার প্রবণতা। যখন কোনো সাধারণ মানুষ দেখে যে তার সবচেয়ে প্রিয়জন চরম লাঞ্ছনার শিকার হয়েছেন, তখন তার ভেতরে এক ধরনের অ্যাকিউট ইমোশনাল ট্রমা বা তীব্র মানসিক আঘাতের সৃষ্টি হয়। এই ট্রমা মানুষের স্বাভাবিক বিচার বুদ্ধি এবং হিতাহিত জ্ঞান পুরোপুরি লোপ করে দেয়। বিশেষ করে বাংলাদেশের উপমহাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে মায়ের সম্মান বিষয়টি যে কোনো সন্তানের কাছে তার নিজের জীবনের চেয়েও অনেক বেশি মূল্যবান। 4 ভাইয়ের মনে হয়তো সেই ভয় কাজ করছিল যে রুবেল যেহেতু আগে থেকেই একাধিক মামলার আসামি এবং প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকা একজন অপরাধী, সেহেতু তাকে পুলিশের হাতে তুলে দিলে সে হয়তো কিছুদিন পর আবার জামিনে বের হয়ে আসবে। আইনের ফাঁকফোকর গলে সে হয়তো আবারও তাদের পরিবারের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এই নিরাপত্তাহীনতা এবং আইনি দীর্ঘসূত্রিতার প্রতি
আস্থাহীনতাই মূলত তাদেরকে এমন একটি চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। ঘটনার আরেকটু গভীরে গেলে দেখা যায় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পেছনে বাংলাদেশের সামাজিক অবক্ষয়ও অনেকাংশেই দায়ী। রুবেল নামের ওই ব্যক্তিটি মাসখানেক আগে যখন ওই কলোনিতে ভাড়ায় ওঠে তখন কি কেউ তার ব্যাকগ্রাউন্ড বা অতীত ইতিহাস যাচাই করেছিল? একাধিক মাদক মামলায় একজন আসামিকে আবাসিক এলাকার সাধারণ মানুষের মাঝে থাকতে দেয়া কতটা নিরাপদ? স্থানীয়রা জানাচ্ছেন আকুয়া ৩৬ বাড়ি কলোনির ওই এলাকায় এ ধরনের চরম ঘটনা এবারই প্রথম নয়। বিগত কয়েক বছরেও এখানে একাধিক মর্মান্তিক সংঘাত এবং প্রাণহানির মতো ঘটনা ঘটেছে। অর্থাৎ এলাকাটিতে একটি অপরাধপ্রবণ পরিবেশ আগে থেকেই বিরাজমান ছিল। যখন সমাজে অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় এবং সাধারণ মানুষ তাদের ভয়ে নিশ্চুপ থাকে, তখন এভাবেই একদিন সেই নীরবতা ভয়ঙ্কর বিস্ফোরণে রূপ নেয়। রুবেল হয়তো ভেবেছিল তার অপরাধের কোনো বিচার হবে না, কিন্তু সে বুঝতে পারেনি যে মানুষের সহ্যের একটি চূড়ান্ত সীমা থাকে। বিষয়টিকে একটি খুব সহজ উদাহরণের মাধ্যমে বোঝা যাক। একটি প্রেসার কুকারের ভেতরে যখন পানি ফুটতে থাকে তখন তার ভেতরের বাষ্প বা চাপ বের হয়ে যাবার জন্য একটি সেফটি ভাল্ব থাকে। যদি কোনো কারণে সেই ভাল্বটি বন্ধ হয়ে যায় তবে ভেতরের প্রচণ্ড চাপে পুরো কুকারটি একসময় ভয়ঙ্করভাবে বিস্ফোরিত হবে। বাংলাদেশের সমাজ এবং বিচার ব্যবস্থাও ঠিক এই প্রেসার কুকারটির সেফটি ভাল্বের মতো কাজ করার কথা। সাধারণ মানুষ যখন কোনো অন্যায় বা লাঞ্ছনার শিকার হয় তখন তারা আইনের কাছে গিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করে শান্তি পায়, কিন্তু মানুষ যখন গিয়ে দেখে যে সেই আইনি প্রক্রিয়ায় অনেক সময় লেগে যাচ্ছে অথবা অপরাধী পার পেয়ে যাচ্ছে, তখন তাদের ভেতরের সেই সেফটি ভাল্ব কাজ করা বন্ধ করে দেয়। আর তখনই এই 4 ভাইয়ের মতো সাধারণ মানুষ বিস্ফোরিত হয়ে চরম প্রতিরোধের পথ বেছে নেয়। ঘটনার দিন সকালে খবর পেয়েই পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। 999-এ কল পেয়ে পুলিশ যখন ওই কলোনিতে পৌঁছায় তখন বিছানার উপর থেকে রুবেলের নিথর দেহ উদ্ধার করা হয়। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল গণমাধ্যমকে জানিয়েছেন, সম্মানহানির শিকার হওয়া নারীর 4 ছেলেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার পরপরই পুলিশ অত্যন্ত তৎপরতার সাথে রনি ও সজল নামের 2 ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে। একই সাথে পিবিআই এবং সিআইডি এর ক্রাইম সিন এক্সপার্টরা ঘটনাস্থল থেকে যাবতীয় আলামত সংগ্রহ করেছেন। প্রশাসনের পক্ষ থেকে খুব দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনার একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা হবার আশ্বাস দেওয়া হয়েছে। তবে এই পুরো ঘটনার সবচেয়ে মর্মান্তিক এবং বেদনাদায়ক দিকটি হলো এর চূড়ান্ত ফলাফল বা ট্র্যাজেডি। মায়ের সম্মান রক্ষা করতে গিয়ে এই 4 ভাই হয়তো সাময়িক একটি মানসিক শান্তি পেয়েছেন, কিন্তু বাস্তবে তারা নিজেদের জীবনকে চিরতরে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন। আইন অনুযায়ী অপরাধ যত বড়ই হোক না কেন কেউ নিজের হাতে বিচার করতে পারবে না। ফলে এই 4 ভাইকে এখন দীর্ঘ এক কঠিন আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হবে। হয়তো তাদের জীবনের একটি বড় অংশ কাটবে অন্ধকার কারাগারেই। অন্যদিকে রুবেলের মতো একজন অপরাধীও যে পরিবারের রয়েছে তাদের কথাও একবার ভাবুন। রুবেলের 2টি ছোট ছোট বাচ্চা রয়েছে যাদের একজনের বয়স মাত্র 4 মাস। রুবেলের অপরাধের কারণে আজ সেই 2টি নিষ্পাপ শিশুও তাদের বাবাকে হারালো। সমাজ ও আইনের প্রতি অশ্রদ্ধা কিভাবে একাধিক পরিবারকে একসাথে ধ্বংস করে দেয়, ময়মনসিংহের এই ঘটনা তার এক জ্বলন্ত এবং নির্মম উদাহরণ। কথায় আছে, অন্ধকার দিয়ে কখনো অন্ধকার দূর করা যায় না, অন্ধকার দূর করতে প্রয়োজন হয় আলোর। মায়ের সম্মান বাঁচাতে গিয়ে সন্তানরা আজ যে পথ বেছে নিয়েছেন তা হয়তো আবেগের জায়গা থেকে অনেকের কাছেই সমর্থনযোগ্য বলে মনে হতে পারে, কিন্তু একটি রাষ্ট্র এবং সভ্য সমাজে এই ধরনের প্রবণতা কখনোই শুভ ফল বয়ে আনতে পারে না। আর যদি দেশের প্রতিটি মানুষ বিচার না পেয়ে নিজেদের হাতে আইন তুলে নিতে শুরু করে তবে সমাজ ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে পড়বে। চারদিকে শুরু হবে নৈরাজ্য আর রক্তের হোলি খেলা। তবে একই সাথে রাষ্ট্র এবং বিচার ব্যবস্থাকেও আয়নার সামনে দাঁড়াতে হবে। সাধারণ মানুষ কেন আইনের উপর ভরসা হারিয়ে এমন চরম প্রতিশোধের দিকে ঝুঁকছে? অপরাধ বিজ্ঞানীরা কেন মনে করছেন যে দুর্বলদের উপরই শুধু পাশবিক আচরণ করা হচ্ছে? প্রিয় দর্শক, এই পুরো ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।